আচ্ছা, চলুন তো একটা ছোট খেলা দিয়ে শুরু করি। আমি দুটো ঘটনার কথা বলবো, আর আপনাদের কাজ হলো গেস করা আমি ঠিক ভারতের কোন কোন রাজ্যের কথা বলছি। রেডি? তো প্রথম ঘটনাটা শুনুন। ভাবুন একবার, একটা রাজ্যে ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গেছে এক মন্ত্রীর বাড়িতে রেড করতে, আর কিনা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গেটের সামনে দাঁড়িয়ে তাদের আটকে দিচ্ছেন। কেন? আরে নিজের মন্ত্রীকে বাঁচাতে। তো এই রাজ্যটাকে আমরা আপাতত বলছি স্টেট এ। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ঘটনায়। এখানে একজনের বিরুদ্ধে জাস্ট একটা অভিযোগ উঠেছে, কোনো কোর্ট কাচারি, কোনো বিচার, কোনো নোটিশ, কিচ্ছু নেই। পরের দিন সকালেই একটা বুলডোজার এসে তার বাড়ি, দোকান সব ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গেল। এই রাজ্যটার নাম দিলাম ধরুন স্টেট বি। তো রহস্যটা এবার ভাঙা যা, কি বলেন? স্টেট এ হলো পশ্চিমবঙ্গ, আর স্টেট বি হলো উত্তরপ্রদেশ। আজকের এই আলোচনাতে আমরা এই দুটো রাজ্যের একদম ভেতরে ঢুকে দেখব, বোঝার চেষ্টা করব যে একজন সাধারণ নাগরিকের চোখে কোনটা ঠিক কেমন। আর একদম শেষে সিদ্ধান্তটা কিন্তু আপনারাই নেবেন। তাহলে চলুন, সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা দিয়েই শুরু করি, টাকা পয়সার হিসেব মানে অর্থনীতি। কারণ দেখুন, একটা রাজ্যের রাস্তাঘাট কেমন হবে, হাসপাতালের কি অবস্থা বা চাকরির সুযোগ, এই সব কিছুই তো দাঁড়িয়ে থাকে তার আর্থিক অবস্থার ওপর, তাই না? মজার ব্যাপার হলো, এই দুটো রাজ্যের ইকোনমিক মডেল কিন্তু একেবারে দু রকমের। একদিকে ধরুন পশ্চিমবঙ্গ, যার মডেলটা দাঁড়িয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের ওপর, মানে যেখানে মহিলাদের হাতে সরাসরি টাকা তুলে দেওয়া হয়। আর অন্যদিকে আছে উত্তরপ্রদেশ, যারা নিজেদেরকে একটা $1 ট্রিলিয়ন ইকোনমি হিসেবে দেখাতে চায়। ওদের ফোকাসটা হলো বড় বড় ইনভেস্টমেন্টের ওপর। কিন্তু দেখুন, এই যে সরাসরি টাকা দেওয়ার প্রকল্প, এর একটা বিরাট দামও চোকাতে হয়। জানেন কি, পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের বোঝা এখন কত? ৬.২ লক্ষ কোটি টাকা। আর এই বিপুল ঋণের প্রভাব কিন্তু মারাত্মক। পশ্চিমবঙ্গ সরকারকে প্রতি বছর শুধু সুদ হিসাবেই দিতে হয় ৪২,০০০ কোটি টাকা। ভাবা যায়, এটা রাজ্যের হেলথ আর এডুকেশন এই দুটো সেক্টরের মোট বাজেটের থেকেও বেশি। আর এর ফল কি হচ্ছে? টাটা ন্যানোর মতো বড় ইন্ডাস্ট্রি বাংলা ছাড়ছে, আর রাজ্যের ছেলেমেয়েরা, সাধারণ মানুষ কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। এবার উত্তরপ্রদেশের দিকে তাকানো যাক। ওই যে $1 ট্রিলিয়ন ইকোনমির বড় বড় কথা, তার পেছনের আসল সত্যিটা কি? এখানকার একজন সাধারণ মানুষের গড়ায় বছরে মাত্র ৭২,০০০ টাকা, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হল ১,৭২,০০০ টাকা, মানে প্রায় ৫৮% কম। ফলে কি হচ্ছে? সেই একই গল্প, এখানকার মানুষকেও পেটের দায়ে অন্য রাজ্যে ছুটতে হচ্ছে। আচ্ছা, টাকা পয়সার কথা তো হলো, এবার চলুন একটু আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডারের দিকে তাকাই। এই দুটো রাজ্যে বিচার ব্যবস্থা ঠিক কতটা কাজের? পশ্চিমবঙ্গের সন্দেশখালির ঘটনাটা তো সবারই মনে আছে, তাই না? ২০২৪ ফেব্রুয়ারিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে বহু মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনেন। ইডি যখন তাকে ধরতে যায়, তখন ইডি টিমের ওপরেই অ্যাটাক হয়, আর তারপর লোকটা পুরো ৫৫ দিনের জন্য গায়েব। ভাবুন, রাজ্যে ৭৫,০০০ পুলিশ, অথচ তাকে খুঁজে পাওয়া গেল না। এটা কি করে সম্ভব? এটা কি শুধুই পুলিশের ব্যর্থতা, নাকি এর পেছনে কোনো বড় রাজনৈতিক মদত কাজ করছিল? কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ঘটনাটা তো আরও ভয়ঙ্কর। এই তো ২০২৪ আগস্টে একজন 31 ইয়ার্সের মহিলা ডাক্তারকে রেপ করে খুন করা হলো। কিন্তু দেখুন কাণ্ড, পশ্চিমবঙ্গ পুলিশ প্রথমে কি বলল এটা নাকি সুইসাইড। শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করার জন্য ক্রাইম সিনটা তাড়াতাড়ি সারিয়েও ফেলা হলো, আর গোটা ঘটনায় সরকার একদম চুপ। এবার চলুন উত্তরপ্রদেশে। ২০০০ সেপ্টেম্বর, হাথরসের ঘটনা। এক ১৯ বছরের দলিত মেয়েকে গ্যাংরেপ করে খুন করা হয়। অভিযোগটা হলো, ইউপি পুলিশ প্রথমে কোনো অ্যাকশনই নেয়নি। আর সবথেকে শকিং ব্যাপার কোনটা জানেন? পুলিশ রাত ২:৩০টার সময় মেয়েটির পরিবারকে তাদেরই বাড়িতে আটকে রেখে কাউকে না জানিয়েই বডিটা পুড়িয়ে দেয়। আর পুলিশকে যখন এই নিয়ে প্রশ্ন করা হলো, তাদের যুক্তি কী ছিল জানেন? তারা নাকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করছিল। ভাবা যায়? অপরাধের জগৎ থেকে বেরিয়ে এবার একটু হসপিটালের দিকে নজর দেয়া যাক, মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। শরীর খারাপ হলে এই দুটো রাজ্যের হাসপাতালগুলো আমাদের কতটা ভরসা দিতে পারবে? দেখুন, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড আছে, যেখানে ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি ট্রিটমেন্টের কথা বলা আছে। কিন্তু রিয়ালিটিটা কি? বহু প্রাইভেট হসপিটাল এই কার্ড নিতেই চায় না, আর সরকারি হাসপাতালে পরিকাঠামোর অবস্থাও খুব একটা ভালো না। অন্যদিকে উত্তরপ্রদেশে খোদ মুখ্যমন্ত্রীর নিজের এলাকা গোরখপুরের একটা মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে ৬৩টা বাচ্চা মারা গেল। আর নীতি আয়োগের হেলথ ইন্ডেক্সও উত্তরপ্রদেশ একদম শেষের দিকে। হেলথ সিস্টেম তো গেল, এবার আসি সেই বিষয়ে যা এই দুটো রাজ্যের ইয়াং জেনারেশনের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। দুর্নীতি, মানে চাকরি বাকরির কেলেঙ্কারি।
70 কোটি, ভাবুন একবার, 70 কোটি টাকা। পশ্চিমবঙ্গের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা এসএসসি স্ক্যাম, সেই কেসে তদন্তে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়ি থেকে এই পরিমাণ ক্যাশ টাকা পাওয়া গিয়েছিল। অভিযোগটা কি? না, এই স্ক্যামের মাধ্যমে 25,000-এরও বেশি অযোগ্য লোককে টাকার বিনিময়ে মাস্টারি চাকরি দেওয়া হয়েছে। আর যারা সত্যি যোগ্য, যারা দিনরাত এক করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিল, তারা আজ রাস্তায় রাস্তায় ঘুরছে বেকার। আর অন্যদিকে উত্তরপ্রদেশ তো যেন সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটা হাব হয়ে গেছে। এই তো 2024-এর পুলিশ কনস্টেবল পরীক্ষা, টিচার্স এক্সাম, আরও পরীক্ষা, সব পেপার লিক। ভাবুন তো সেই ছেলেমেয়েদের কথা, যারা সারা বছর ধরে এর জন্য খাটে। বাবা মায়েরা নিজেদের সব জমানো টাকা খরচ করে ফেলেন, আর শেষে কি হয়? পরীক্ষায় ক্যান্সেল। আর এই দুর্নীতিগুলো কারা চালায় বলুন তো? দেখুন, উত্তরপ্রদেশ বিধানসভার 35% এমএলএর বিরুদ্ধেই ক্রিমিনাল কেস ফাইল করা আছে। এদের মধ্যে অনেকের নামে তো খুন বা কিডন্যাপিংয়ের মতো সিরিয়াস চার্জও আছে। আর ইলেকশন জিতলেই এই লোকেরাই আবার মন্ত্রী হয়ে যায়। তো এত কিছু দেখার পর আমরা একদম শেষ প্রশ্নে এসে দাঁড়িয়েছি। একজন সাধারণ মানুষ হিসেবে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পছন্দটা ঠিক কিসের ওপর ভিত্তি করে হওয়া উচিত? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একজন ভোটারের সামনে অপশনটা ঠিক কি? একদিকে আছে ফ্রিতে টাকা পাওয়ার গ্যারান্টি, যেমন ধরুন পশ্চিমবঙ্গে মাসে 1000 টাকা। আর অন্যদিকে আছে আইডেন্টিটি পলিটিক্স, মানে পরিচয় ভিত্তিক রাজনীতি, যেমন উত্তরপ্রদেশে রাম মন্দিরকে ঘিরে যে পলিটিক্সটা হয়। মানুষ আসলে কোনটাকে বেছে নেয়? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই। যখন দুটো সিস্টেমেই ক্রাইম, হেলথ, করাপশন সবকিছু নিয়েই এত বড় বড় সমস্যা আছে, তখন একজন সাধারণ ভোটার ঠিক কী দেখে তার নেতা বা সরকারকে বাঁচবে? এটা সত্যিই একটা খুব কঠিন প্রশ্ন, ভাবার মতো একটা বিষয়, তাই না?